আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা কর্তৃক আয়োজিত অনলাইনে সবাইকে স্বাগতম। স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। শ্রেণী নবম দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় সপ্তম, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। সপ্তম অধ্যায়ের অর্থ ও ব্যাংক ব্যবস্থা আমি তোমাদেরকে আজ বোঝাবো। অর্থ অর্থ বিনিময়ের মাধ্যম, অর্থের সাহায্যে আয় ব্যয়, লেনদেন, দেনা পাওনা সবকিছু হয়ে থাকে। আর আয় ও ঋণের মাধ্যম ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। অর্থ ও অর্থের প্রকারভেদ। অর্থ ও অর্থের শ্রেণী বিভাগ ও প্রকারভেদ করতে গেলে অর্থ ও অর্থের প্রকারভেদ। অর্থের প্রকারভেদ। তৈরির উপকরণের দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ধাতব মুদ্রা ও কাগজি মুদ্রা। ধাতব মুদ্রা ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রা তাকে ধাতব মুদ্রা বলে। ধাতব মুদ্রা ধাতব মুদ্রা ধাতব মুদ্রা 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা। ধাতব মুদ্রাকে আবার দুই ভাগে বিভক্ত করতে হয়। প্রামাণিক মুদ্রা, প্রতীক মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর পরে, যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্য, সমপরিমাণ মূল্য পাওয়া যায়, তাকে প্রামাণিক মুদ্রা বলে। প্রতীক মুদ্রা যে মুদ্রার ধাতব মুদ্রা তার দৃশ্যমান মূল্যর চেয়ে কম থাকে। যে মুদ্রার ধাতব মুদ্রা দৃশ্যমান মুদ্রার চেয়ে কম থাকে, দৃশ্যমান মূল্যর চেয়ে কম থাকে, তাকে প্রতীক মুদ্রা বলে। সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। কাগজি নোট যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি। কাগজি নোট যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয় তাকে কাগজি মুদ্রা বলে। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্য নির্দেশক। যে কোনো দেশে প্রায় সকল দেশেই কাগজি নোট সরকারি নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত হয়। যে কোনো দেশেই কাগজি নোট কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা। কাগজি মুদ্রাকে দুই ভাগে ভাগ করা যায়, রূপান্তরযোগ্য মুদ্রা, রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্র সরকার সমমূল্য দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে। বাংলাদেশের রূপান্তরযোগ্য মুদ্রা হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা,
500 টাকা, 1000 টাকা। রূপান্তর অযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা, সোনা, রূপা পাওয়া যায় না। বাংলাদেশের অযোগ্য মুদ্রা হলো 1 টাকা ও 2 টাকার নোট। তাহলে রূপান্তর অযোগ্য মুদ্রা কি কি? 1 টাকা ও 2 টাকার নোট। গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে মানে গ্রহণ করা যায়, কোনো বাধা থাকে না, দিক থেকে অর্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। যথাবিহিত অর্থ, ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ, যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত হয় তাকে বিহিত অর্থ বলে। বাংলাদেশের বিহিত অর্থ সরকার, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত ধাতব মুদ্রা ও কাগজি নোট দিয়ে গঠিত। আমাদের দেশের বিহিত অর্থ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত ধাতব মুদ্রা ও কাগজি নোট দিয়ে গঠিত। বিহিত অর্থকে দুই ভাগে ভাগ করা যায়। বিহিত অর্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়: সসীম বিহিত অর্থ, অসীম বিহিত অর্থ। সসীম বিহিত অর্থ হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নোট। ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বর্তমানে ব্যবসায়িক লেনদেন, দেনা পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে। দেনা পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসেবে গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে বা ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে। অর্থের কার্যাবলী, ফাংশন অফ মানি। অর্থের 4টি কার্যাবলী আছে। ইংরেজিতে একটি কবিতা আছে, মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফোর: এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। বাংলা কবিতার কবি অর্থের কার্যাবলী বর্ণনা বাংলা কবিতা বলছেন, যাহা করে বিনিময় ও মূল্য পরিশোধ, ঋণ পরিশোধ আর সঞ্চয় বাহন, তারই বলি গণ্য করে সর্বজন। কবি বাংলায় কবিতা বলছেন। অর্থাৎ অর্থের কাজ হলো 4টি। অর্থের কাজ কয়টি? 4টি। ইংরেজিতে বলে এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। বিনিময়ের মাধ্যম, মূল্যর পরিমাপক, সঞ্চয়ের বাহন, স্থগিত লেনদেনের বাহন। বিনিময়ের মাধ্যম, অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন ব্যবস্থা সম্পন্ন হয়। অর্থ সবার নিকট গ্রহণযোগ্য,
তাই অর্থের বিনিময়ে আমরা লেনদেন করে থাকি। বিক্রেতা যে কোনো জিনিস বিক্রয় করতে অর্থ গ্রহণ করে এবং ক্রেতা অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী ক্রয় করে। বিক্রেতা মানে যে দ্রব্য বিক্রি করে বা বেচে। অর্থ গ্রহণ করে, ক্রেতা ক্রয় করে মানে কেনে দ্রব্য, আর বিক্রেতা বিক্রি করে। এইভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয়, অর্থের দ্বারা যে কোনো সময় পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা হয় অর্থের মাধ্যমে। ফলে লেনদেন যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা হয়। ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। অর্থের মাধ্যমে লেনদেন সহজ গতিশীল হয়, কারণ অনেক দিন আগে বহুকাল যাবৎ মানুষ দ্রব্যর বিনিময়ে দ্রব্য গ্রহণ করত। এক দ্রব্যর বিনিময়ে অন্য দ্রব্য বিনিময় করত, তাকে দ্রব্য বিনিময় প্রথা বলে। যেমন কৃষক তার ধান দিয়ে জেলের কাছ থেকে মাছ নিত। কুমার তার হাঁড়ি পাতিল দিয়ে ফল বিক্রেতার কাছ থেকে ফল নিত। এভাবে দ্রব্যর বিনিময়ে ক্রয় বিক্রয় হতো। তাতে মানুষের সহজ সুবিধা হতো না, তাই সুবিধার জন্য অর্থের মাধ্যমে লেনদেন করা সুবিধা হয়। মূল্যর পরিমাপক। মিটার যেমন অর্থের কাজ হলো চারটি, যথা বিনিময়ের মাধ্যম, মূল্যর পরিমাপ। মিটার যেমন দৈর্ঘ্য, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমনি অর্থ পণ্য ও সেবার মূল্যর পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি জামা 100 টাকাতে ক্রয় করা হলো। এক্ষেত্রে 100 টাকা হলো উক্ত বইটির উক্ত জামার পরিমাপ। অর্থের সাহায্যে আমরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিমাপ করতে পারি। লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে, তাই দ্রব্য সামগ্রী বাধাই করে রাখা যায় না। তার জন্য কিছু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায়। তাই অর্থকে, দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা যায়। দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা যায়। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা উদ্দিষ্ট থাকে অর্থের মাধ্যমে সংগ্রহ করতে পারে। মানুষ আয় করে, আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা থাকে, সঞ্চয় থাকে, সেটা অর্থের মাধ্যমে সঞ্চয় করা যায়। স্থগিত লেনদেনের বাহন। স্থগিত লেনদেন বলতে বোঝায় দেনা পাওনাকে নির্দেশ করে। এসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ঋণ পরিশোধ করাও সহজ। তাই অর্থকে স্থগিত লেনদেনের বাহন বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সমগ্র অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকে আমানত হিসেবে
রক্ষিত নগদ অর্থের ভিত্তিকেই ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেন বলা হয়। অর্থকে ঋণের স্থগিত লেনদেন বলা হয়। তাহলে অর্থ চারটি কাজ কি? অর্থের কাজ কয়টি? চারটি। তোমরা বলতে পারবে অর্থের কাজ কয়টি? উত্তর চারটি। 1 নম্বর বিনিময়ের মাধ্যম, 2 নম্বর মূল্যর পরিমাপক, 3 নম্বর সঞ্চয়ের বাহন, 4 নম্বর স্থগিত লেনদেনের বাহন। এই চারটিকে অর্থের কাজ বলে। অর্থের চারটি কাজ। বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? যে ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান ও প্রথম কাজ হল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত গ্রহণ করে। আমানত 3 প্রকারের হতে পারে: চলতি আমানত, স্থায়ী আমানত, সঞ্চয়ী আমানত। চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত। চলতি আমানত কাকে বলে? চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনোভাবে যে কোনো সময় উঠাতে পারে। চলতি আমানতটা হচ্ছে আমানতকারী যে কোনো সময় টাকা তুলতে পারে, সেটাকে বলে চলতি আমানত। এই আমানতের মেয়াদ এবং এজন্য কোনো আমাদের উপর আমানতদারের উপর কোনো সুদ প্রদান করা হয় না। তাহলে চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনো সময় উঠাতে পারেন, এজন্য আমানতের উপর কোনো সুদ প্রদান করা হয় না। সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদকালের জন্য রাখতে হয়। সাধারণত সপ্তাহে 2 বার ওঠানো যায়। তাহলে চলতি আমানত যে কোনো সময় তোলা যায়, আর সঞ্চয়ী আমানত সপ্তাহে 2 বার তোলা যায়। এই আমানতের উপর ব্যাংক কিছু সুদ দেয়। চলতি আমানতে কোনো সুদ দেয় না, আর সঞ্চয়ী আমানতে সরকার কিছু সুদ দেয়। সঞ্চয়ী আমানতে ব্যাংক কিছু সুদ দেয়। স্থায়ী আমানত। এই আমানত নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়, যেমন 3 বছর, 3 মাস, 6 মাস, 1 বছর ও 3 বছর, 5 বছর মেয়াদি। তাহলে স্থায়ী আমানত করা হয় নির্দিষ্ট মেয়াদের জন্য, 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছরের, 5 বছর ইত্যাদি। 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর মেয়াদি।
ব্যাংক এ ধরনের আমানতের উপর অধিক হারে সুদ প্রদান করে। ব্যাংক এই স্থায়ী আমানতের উপর অধিক সুদ প্রদান করে থাকে। এ আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায়। এক্ষেত্রে কিছু বিনিময় অনুসরণ করতে হয়। বাণিজ্য ব্যাংকের 2 নম্বর বৈশিষ্ট্য কার্যাবলী হলো ঋণ দান করা। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমাদের একটি নির্দিষ্ট অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রাখে। নির্দিষ্ট অংশ আমানতদারের চাহিদা মেটানোর উপর গচ্ছিত রাখে যে অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে। উপযুক্ত আমানত বন্ধকির যেমন মূল্যবান ধাতু, বন্ধকিও রাখে মূল্যবান ধাতু, যেমন সোনা, রূপা। মূল্যবান ধাতু বলতে বোঝায় মূল্যবান ধাতু, ধাতব মুদ্রা, সরকারি দেশি ঋণপত্র, স্থায়ী সম্পদ ইত্যাদি। এর বিপরীতে বাণিজ্যিক অংশ ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে। ঋণ দান করা বোঝায় কোনো ধাতব মুদ্রা ব্যাংকে রেখে দেয়, যেমন মূল্যবান ধাতু, ধাতব দ্রব্য, সরকারি ও দেশি বিদেশি ঋণপত্র, স্থায়ী সম্পদ ইত্যাদি। এর বিপরীতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি কার্যাবলী বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি হিসেবে চেক, ব্যাংক ড্রাফট, ইমেল, ই-পেমেন্ট, হুন্ডি, ভ্রমণকারীর চেক ইত্যাদি সৃষ্টি করে। বিনিময় মাধ্যমগুলোর মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত হয়। উন্নত দেশে অধিকাংশ লেনদেনই চেকের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। দেশীয় ও বৈদেশিক বাণিজ্য সহায়তা। দেশীয় ও বৈদেশিক বাণিজ্য সহায়তা। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক সহায়তার ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। তাহলে কি করে বাণিজ্যিক ব্যাংক? দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়ীদের সহায়তায়, বাণিজ্যিক সহায়তায় ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। এছাড়া ব্যবসায়ীদের বিনিময় বিলে স্বীকৃতি প্রদান, বিল বাট্টাকরণ, আমদানি ও রপ্তানি কারককে ঋণ প্রদান, মেইল ও টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে। অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান প্রদান, বৈদেশিক মুদ্রা ও ক্রয় বিক্রয় সেবা, ক্রেতা বিক্রেতাদের দেনা পাওনার নিষ্পত্তি করে। এসব কার্য সম্পাদন করে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ স্থানান্তর। পাঁচ নম্বর কার্যাবলী হচ্ছে অর্থ স্থানান্তর। গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান হতে অন্য স্থানে নিরাপদে ও দ্রুত অর্থ প্রেরণ করে।
বাণিজ্যিক ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে ও দ্রুত অর্থ প্রদান করে। অর্থ লেনদেনের মাধ্যম হলো চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারীর চেক প্রভৃতি। রেমিটেন্স 6 নম্বর কার্যাবলী হচ্ছে রেমিটেন্স। বিদেশে কর্মরত সকল জনসাধারণের বৈদেশিক আয় সংগ্রহ করে দেশীয় সর্বশ্রেষ্ঠ মালিককে যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তান্তর করে বাণিজ্যিক ব্যাংক যথাযথ সেবা প্রদান করে। বিদেশে যারা কর্মরত থাকে তাদের বৈদেশিক আয় সংগ্রহ করে দেশীয় সংশ্লিষ্ট মালিককে যত সম্ভব তাড়াতাড়ি তা হস্তান্তর করে বাণিজ্যিক ব্যাংক যথাযথ সেবা প্রদান করে। এটা হচ্ছে রেমিটেন্স। সঞ্চয় বৃদ্ধি 7 নম্বর পয়েন্ট হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করে? বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসাবে গ্রহণ করে। সঞ্চিত অর্থ ব্যবসা উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। সঞ্চিত অর্থ আবার ব্যবসায় ও উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি হিসাবে গ্রহণ করে। এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম। ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম। মানুষ আয় করে, আয় থেকে কিছু টাকা ব্যয় করে আর কিছু টাকা সঞ্চয় করে। এই সঞ্চয় টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমা রাখতে গেলে হিসাব খুলতে হয়। তাই হিসাব খোলার নিয়ম ও পরিচালনার নিয়ম। প্রথমে ব্যাংকে গিয়ে ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে একটি আবেদনপত্র গ্রহণ করতে হয়। আবেদনপত্র গ্রহণ করার পর চলতি হিসাব, স্থায়ী হিসাবের ধারণা দেন। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাবের ধারণা দেন। যেমন চলতি হিসাবে যে কোনো সময় তোলা যায়, তাই সুদ পাওয়া যায় না। সঞ্চয় হিসাবে কিছু সুদ পাওয়া যায়, আর স্থায়ী হিসাবে দীর্ঘ কিছু মেয়াদের অপেক্ষা রাখে, তাই অনেক সুদ পাওয়া যায়। তারপর আমাদের দেশে সব ব্যাংকের হিসাব খোলার নিয়ম প্রায় একই ধরনের। সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সে প্রথমে ব্যাংকের শাখা অফিস থেকে একটি আবেদনপত্র গ্রহণ করে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়। একটি আবেদনপত্র ব্যাংক থেকে নিয়ে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করতে হয়। ব্যাংকের নিয়ম অনুযায়ী তাকে আবেদনকারীকে শনাক্ত করার জন্য ব্যাংকের আবেদনপত্রের মাধ্যমে তথ্যসমূহের স্বাক্ষর নিতে হয়। ব্যাংকে যার হিসাব আছে তাকে দিয়ে স্বাক্ষর নিতে হয়, কেননা উক্ত ব্যাংকে একটি হিসাব আছে। ওই ব্যাংকে যার হিসাব আছে তার কাছ থেকে একটি স্বাক্ষর নিতে হয়। তারপরে আবেদনকারী, শনাক্ত প্রদানকারী বা
পরিচয় দানকারী বলে। তার নিজস্ব ছেলে, মেয়ে বা স্ত্রী যে কোনো একজনের শনাক্তকারী দিতে হয়। এছাড়া আবেদনপত্রের নমিনি শনাক্তকারী ব্যাংকের কর্মকর্তা, আর নমিনি হচ্ছে নিজের ব্যক্তিগত লোকের নাম দেন নমিনি হিসাবে। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের আকৃতির ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হয়। পূরণকৃত আবেদনপত্রটি তখন ন্যূনতম 500 টাকা ব্যাংকে জমা করতে হয়। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম জমার পরিমাণ কম বেশি হতে পারে, কিন্তু সময়ের মধ্যে নিয়ম অনুসারে হিসাব খুলে একটি ব্যাংক হিসাব নম্বর নিতে হয়। চেক কই দেয়, এইভাবে ব্যাংক হিসাব খোলা হয়। কেন্দ্রীয় ব্যাংক। এখন আমি বলবো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে। কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার উপর অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাহলে সমস্ত ব্যাংক ব্যবস্থা কি করে? নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রণ করে এবং মূল্যবাজারের অভিভাবক হিসাবে কাজ করে। এটি সরকারের পরিচালনা ও এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংক কি করে? নোট ও মুদ্রা প্রচলন করে। ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকের হিসাবে কাজ করে। সরকারের আর্থিক উপদেষ্টা। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য কি? সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান, সরকার কর্তৃক। তাই এর প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক কি? একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিটি স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বলতো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। উত্তর হবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং ইংল্যান্ডের ব্যাংক অব ইংল্যান্ড ইত্যাদি। প্রতিটি দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী: নোট ও মুদ্রা প্রচলন, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংক। 7টি কার্যাবলী আছে। প্রথম 1 নম্বর নোট ও মুদ্রা প্রচলন, 2 নম্বর সরকারের ব্যাংক, 3 নম্বর অন্যান্য ব্যাংকের ব্যাংক। নোট ও মুদ্রা প্রচলন। কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে।
করে এ ব্যাংক দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নোট প্রচলন করে। অতীতে দেশে নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ্য, বৈদেশিক মুদ্রা জমা রাখতে হয়। বর্তমানে অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণে অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল। বর্তমানে তাহলে কি হলো, দেশে অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল। দুই নম্বর হচ্ছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসেবে জমা করে এরা সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক কি করে? সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা রাখে। সরকার যে রাজস্ব পায় তা সরকারের হিসাবেই জমা রাখে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। সরকারের অর্ডার অনুযায়ী, নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রচলন করে। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করে। অন্যান্য ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করে? অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে কাজ করে। কিভাবে? কেন্দ্রীয় ব্যাংক দেশের নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। নতুন ব্যাংকে অনুমতি দেয়, শাখা প্রতিষ্ঠানকে অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। তার অধীনে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা পরামর্শ প্রদান করে। আইন ও প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই গচ্ছিত তহবিল থেকে প্রয়োজনে তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করে। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কিভাবে? কোনো দেশে আর্থিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর। কেননা বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয় বা দাম, স্তর এবং অর্থের মূল্যর উপর প্রভাব বিস্তার করে। ঋণের আধিক্যের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্য দেশে সংকোচন হয় এবং অসুবিধা লেনদেন বা সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহে ঋণ দান ক্ষমতা নিরসনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। সর্বশেষ ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে অন্য কোনো উপরে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক সংকটাপন্ন ব্যাংকসমূহের নির্দিষ্ট জামানতের বিপরীতে ও বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে। বিনিময় হার ও নির্ধারণ।
ও নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য আনয়ন, স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে। নিকাশ ঘর দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনার বা লেনদেন হয়। পাওনাদার বা দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা কত দেনা তার হিসাব রক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয়। আরেকটি ব্যাংক আছে আমাদের বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আগেই বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদানের জন্য 1972 সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 ফলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ ও তার দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থ ও ঋণ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল্যস্তর বজায় রাখে বাংলাদেশ ব্যাংক। কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আন্তর্জাতিক আত্মকর্মসংস্থান তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সামগ্রিক কল্যাণ সাধনে এ ব্যাংক বিশেষভাবে ভূমিকা পালন করে। বাংলাদেশের কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকের গতিশীলতা বৃদ্ধি বাংলাদেশের কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন, সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত। কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংকের অধ্যাদেশ 1973 রাষ্ট্রপতির আদেশ বলে বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। এটি একটি রাষ্ট্রায়ত্ত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের কৃষি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিম্নে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র, তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য যেমন সার, বীজ, কীটনাশক, ওষুধ প্রভৃতি ক্রয় ও জমি চাষ, জমি নিড়ানো, ফসল কাটা, মাড়াই ইত্যাদি কাজের জন্য ব্যয় নির্বাহের জন্য এই ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। এই ঋণ সাধারণত 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। জমি সমতল 2 নাম্বার জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদি পশু ও হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য প্রভৃতি কাজের জন্য এই ব্যাংক কৃষককে মধ্যম মেয়াদী ঋণ দেয়। তাহলে
কি কি ঋণ দেয়? অল্প মেয়াদী ঋণ, মধ্যম মেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ। মধ্যম মেয়াদী ঋণ সাধারণত 18 মাস থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। দীর্ঘমেয়াদী ঋণ দেয় জমি ও ভারী যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমালয় নির্মাণ, পানি সেচের উদ্দেশ্যে, খাল খনন ও চা বাগানের উন্নয়ন এবং কাজের জন্য কৃষি ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই ঋণ 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। গ্রামীণ ব্যাংক গ্রামের অতি দরিদ্র, অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হল গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ পায় 1983 সালে। এটি সরকার ও বেসরকারি ব্যাংক নয়। আইনত এর প্রধান মালিক হয়েছেন দরিদ্র 30 লক্ষ গ্রাহকবৃন্দ। নিম্নে এই ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। গ্রামীণ ব্যাংকের ভূমিকা। এই ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্ত আমানত ছাড়া ঋণ প্রদান করে। গ্রামীণ ব্যাংক তাহলে কি করে? গ্রামের দরিদ্র লোকদের জন্য সহজ শর্তে আমানত হিসেবে ঋণ প্রদান করে। সহজ শর্ত জামানত হিসাবে ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এই ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, জমি চাষাবাদের ইত্যাদির জন্য ঋণ প্রদান করে। এই ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে চড়া সুদে ঋণ নিতে হয় না। আমি উপরন্ত অনেক ব্যাংকের বর্ণনা দিয়েছি, তোমরা বাড়িতে পড়াশোনা করো এবং সেগুলো একটু দেখে